মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। না, এমন সময় কি আর একা ঘরের পাশে বসে থাকা যায়? অগত্যা বেরিয়ে পড়লাম মাথায় বৃষ্টি আর মনে হাওয়ার আন্দোলনকে সঙ্গে নিয়ে। আজকের গন্তব্য বৃষ্টিস্নাত ডুয়ার্সের জঙ্গল। বর্ষার পাহাড় টানলে সেই টান কোনোভাবেই উপেক্ষা করা যায় না, তাই সাথে নিয়ে তাহারে চললাম পাহাড়ে। এই ট্রিপে অনেক কিছুই আমার প্রথম ছিল। প্রথম নাইট ড্রাইভিং, প্রথম এত কিলোমিটার একসাথে গাড়ি চালানো, প্রথম পাহাড়ে ড্রাইভিং, আরও অনেক কিছুই। এমনই অনেক রকম প্রথমের অভিজ্ঞতা আর রাস্তার যাবতীয় তথ্য নিয়ে আজকে আমার এই ডুয়ার্স ট্রিপের প্রথম পর্ব। এই সিরিজের বাকি পর্বগুলোও আসবে খুব শিগগিরই, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে চলুন বেরিয়ে পড়ি। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রোড ট্রিপস উইথ রক্তিম। রাত তখন 2:30। বৃষ্টির ফলে কলকাতার বিভিন্ন জায়গায় তৈরি হওয়া 7 সমুদ্র 13 নদী পেরিয়ে বারাসাত হয়ে আমরা সোদপুর রোডের দিকে এগিয়ে চললাম। সোদপুর ক্রসিং থেকেই আমরা ধরব সদ্য নির্মিত কল্যাণী এক্সপ্রেসওয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে যখন উঠলাম তখন অলরেডি 1 ঘন্টা কেটে যাওয়ায় কিছুটা সেই এক্সপ্রেস ট্রেনের রাতে টেনে দেবের মতো চেষ্টা করলাম কিছুটা ডিলে কভার করার। আর হ্যাঁ, প্রথম পাহাড়ে ট্রিপ তো, তাই টোলের এক্স্যাক্ট অ্যামাউন্টটা জানা ছিল না, ফলে একটা এস্টিমেট করে নিয়েছিলাম 1000 টাকার মতো। যেমন যেমন টোল লাগবে ওপরে ডান হাতে ওই ওয়ালেটটা থেকে কমতে থাকবে, তাই ওটার দিকেও নজর রাখবেন। এখান থেকে কল্যাণী আরও 8 কিলোমিটার। আর একটা কথা বলে রাখি, আমি বরাবরই একটু গুগল ম্যাপসের উপর নির্ভরশীল, আর ঠিক পথে যাচ্ছি কিনা এটা নিশ্চিত হতে আমি ডেস্টিনেশন ছাড়াও পথে কিছু চেক পয়েন্ট মতো বেছে নিই, যেগুলো আমার ম্যাপসে অ্যাড স্টপস অপশানে দেওয়া থাকে। আমার এই ট্রিপের চেক পয়েন্ট সহ রুটটা কিছুটা এরকম ছিল। প্রথমে মাদারসাট কৃষ্ণনগর, তারপর পাপ্পুদা ধাবা বহরমপুর পেরিয়ে, এরপর মালদায় পরদেশি ধাবার আগে বা পরে একটা ছোট লাঞ্চ ব্রেক, এরপর ইসলামপুরে ইন্ডিয়ান অয়েলের স্বাগত পেট্রোল পাম্প, আর অবশেষে আমাদের আজকের আস্তানা লাটাগুড়িতে WBFDCর ইকো ট্যুরিজম প্রপার্টি। নৈহাটি ঢোকার একটু আগেই পথে পড়বে এই টোল প্লাজাটি। এটা সদ্য নির্মিত, এখনো শুরু হয়নি, তবে খুব শিগগিরই শুরু হয়ে যাবে, তাই আপাতত এই যাত্রায় একটা টোল কম দিতে হলো। এরপর কাঁচরাপাড়ার কাছে কাপা মোড় থেকে হরিণঘাটা কানেক্টর ধরে আমরা চলে যাব বড় জাগুলির দিকে। এই রাস্তাটাতে বেশ কিছু বাম্পার আছে, যেগুলো রাতের অন্ধকারে চিহ্নিত করা আরও বেশি মুশকিল হয়ে যায়, তাই যারা এই রাস্তায় আসবেন বলে ভাবছেন একটু সন্তর্পণে আর স্পিড কন্ট্রোলে রেখে চালাবেন। রাস্তায় আলো বলতেও তেমন কিছু নেই, খালি দোকানের কিছু আলো অথবা উল্টো দিক থেকে গাড়ির আলো, এছাড়া তেমন কোনো আলো আপনাদের চোখে পড়বে না। এখান থেকে বাঁদিক নিয়ে আমরা উঠব ন্যাশনাল হাইওয়ে 12-এ। এই রাস্তাটাই আগে ছিল 34 নম্বর জাতীয় সড়ক। রাস্তার অবস্থা দেখে বুঝতেই পারছেন এই জাংশনটায় বেশ কিছু জায়গা ভাঙা ও গর্ত তৈরি হয়েছে। গোটা সার্ভিস রোডটাই এমন গর্তে ভরা, এটা চলবে হাইওয়েতে কানেক্ট করা পর্যন্ত। NH-12-এ ওঠার পর থেকে আবার রাস্তা বেশ ভালো।
বৃষ্টি যথারীতি পড়েই চলেছে, আর বলতে বলতেই আমরা এসে গেলাম আমাদের আজকের যাত্রার প্রথম টোলে। রাত 3:30, ক্রস করছি আয়েশপুর টোল প্লাজা। এখানে দিতে হলো 115 টাকা। এর পরের সেকশনটা আপনারা যারা নাইট ড্রাইভিং করতে চাইছেন অথবা ড্রাইভিং করতে পছন্দ করেন তাদের জন্য। রাতে চালানোর একটা কমন ব্যাপার হলো ট্রাক। রাইট লেন, লেফট লেন, এমনকি মিডিল লেন, সব জায়গাতেই এনাদের বিচরণ। তবে সেটা নিয়ে আমি কিছু বলছি না, ভেবে দেখুন এনারাই কিন্তু আমাদের দেশের লজিস্টিক্স ঠিকভাবে নিয়ে যান। কমার্স, ইনফ্রাস্ট্রাকচারের রোড কানেক্টিভিটির একটা বড় অংশ হলো এই ট্রাক। যাই হোক, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, এই ট্রাকগুলোকে ওভারটেক করার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, বারবার হর্ন বাজিয়ে কোনো লাভ নেই। এগুলো বড় গাড়ি, অন্য গাড়িকে পাশ কাটিয়ে আপনাকে জায়গা দিতে এনাদের সময় লাগবে। আপনি ক্রমাগত হর্ন বাজালে এনাদের সাইজও ছোট হয়ে যাবে না, বা ওনারা উড়ে গিয়েও আপনাকে জায়গা করে দিতে পারবেন না। আপনি ওভারটেক করার আগে 2-1 হর্ন দিন, আর বিশেষত রাতে চালানোর সময় নিজের হাই বিম ফ্ল্যাশ করুন। তবে বারবার নয়, এতে ডিস্ট্রাকশন হয়, যেটা ওনাদের ও আপনার উভয়ের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। Let them know your intention to overtake, wait for them to register your actions, then proceed to pass on the safer side. আর হ্যাঁ, যদি নিরাপদ জায়গা না থাকে একটু অপেক্ষা করে যান। ওনারা যদি আপনাকে দেখে থাকেন, ঠিক জায়গা বুঝে ওনারা সাইড দিয়ে দেবেন। দেখুন, ড্রাইভিং লেসন শেষ হতে হতেই এসে গেলাম আজকের দ্বিতীয় টোলে। ভোর 4:40, ইতিমধ্যেই আকাশ নীলাভ হয়ে উঠেছে। বেথুয়াডহরি টোলে দিতে হলো 105 টাকা। এর পরপরই আমরা ক্রস করলাম আমাদের দেওয়া চেক পয়েন্টগুলোর মধ্যে প্রথমটা, কৃষ্ণনগরের মাদারসাট। তখনও জায়গাটি খোলেনি, যদিও খোলে সকাল 7টায়। পাঁচটা বাজতেই দিনের আলো ফুটে যায়, আর কালো মেঘ এখনো সফরসঙ্গী হয়ে চলেছে সাথে করেই। ভোর 6:10 কিছু আগে আমরা পেরোলাম শিবপুর টোল প্লাজা। এখানে টোল 130 টাকা। ভোরের দিক বলেই রাস্তায় ব্যারিকেডগুলো এখনো লাগানো হয়নি। দেখুন, আছে রাস্তার পাশেই। দিনের বেলা ড্রাইভ করলে এগুলো চোখে পড়তো আরো অনেক বেশি করে। এরপর বহরমপুর পেরিয়ে আমরা একটু ব্রেক নিলাম রাস্তার পাশেই অবস্থিত পাপ্পুদা ধাবায়। অনেকেই জায়গাটা চেনেন। সকালের চা পান সারলাম সেখানেই। জার্নির এক্সাইটমেন্টে ঘুম প্রায় কারুর চোখেই ছিল না। ওপর থেকে এনাদের চাটা খেয়ে আরো বেশি এনার্জি পাওয়া গেল। বিরতির পর আবার এগিয়ে চললাম মসৃণ রাস্তা দিয়ে। সকাল 7:20 পেরোলাম চাঁদের মোড় টোল গেট। দিতে হলো 75 টাকা।
এই মাইল ফলকগুলো যেন অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে থাকে। আরও কাছে ডাকে গন্তব্য, আরও চাঙ্গা হয়ে ওঠে মন। একটা চিন্তা ছিল মনের মধ্যে যে ফারাক্কা ব্যারেজে কি হবে, যদি জ্যামে আটকে যাই তাহলে তো অনেকটা সময় নষ্ট হবে। তবে সৌভাগ্যক্রমে তেমনটা কিছুই হয়নি। ঠিক সকাল 8টায় আমরা ফারাক্কা ব্যারেজের এক প্রান্ত থেকে শুরু করলাম। ট্রাফিক ছিল ধীর গতির, তবে চলমান। আর যেমনটা বলে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ঠিক 10 মিনিটের মধ্যেই আমরা ক্রস করলাম ফারাক্কা ব্যারেজ। আর অপর প্রান্তে গিয়েই 18th মাইল টোল প্লাজায় খরচ হলো আরও 145 টাকা। মালদা ঢোকার কিছুটা আগে রাস্তার পাশেই দাঁড়িয়ে বাড়ি থেকে নিয়ে আসা খাবার খেয়ে সারলাম ব্রাঞ্চ। হ্যাঁ, ওই ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে আর কি। এর পরের টোলগেটটা রেকর্ড হয়নি, তবে সকাল 9:20 নাগাদ এই আঁকাবাঁকা ব্যারিকেড পেরিয়ে গাজল টোল প্লাজায় দিতে হলো 65 টাকা। তবে এই রাস্তা ছিল বেশ কিছু পটহোলস আর প্যাচওয়ার্কে ভরা, ফলে গাড়ি বেশ লাফাচ্ছিল। এমনই লাফাতে লাফাতে গিয়ে পৌঁছলাম রায়গঞ্জের কাছে দীপনগর টোল প্লাজায়। সকাল তখন 10:20। টোল ট্যাক্স 110 টাকা। সামনেই পূর্ণিয়া মোড়। শিলিগুড়ি এখান থেকে আরও 127 কিলোমিটার। এখানেই NH-12 শেষ আর NH-27 শুরু, যেটা ভারতের দ্বিতীয় বৃহত্তম জাতীয় সড়ক। প্রায় 3,500 কিলোমিটার জুড়ে এই রাস্তাটি কানেক্ট করে রেখেছে গুজরাটের পোরবন্দর থেকে আসামের শিলচর অবধি। এই রাস্তা ধরেই বাঁদিক ধরলে চলে যাওয়া যায় বিহারের পূর্ণিয়া সহ ইউপি, MP ও রাজস্থানেও। আমরা ডান দিক ঘুরে এগিয়ে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। কিছু দূর গিয়েই পড়ল সুরজপুর টোল গেট। চাঁদা না, টোল লাগলো 110 টাকা। রাস্তা মোটের উপর খারাপ না, সম্প্রতি এই স্ট্রেচটা নতুন করে তৈরি করা হয়েছে। এখন আকাশও অনেকটা পরিষ্কার, ফলে জার্নি আপাতত বেশ সুখকর। টোল ট্যাক্সের জন্য ওপরে ওয়ালেটটা মনে আছে তো? মনে হচ্ছে একটু এস্টিমেট কম হয়ে গেছে, কি বলেন? এত টাকা টোল দিয়েও খালি এই ব্যারিকেড আর পটহোল ড্রিবল করে যাচ্ছি। সো মাচ ফর নেশন বিল্ডিং। কিষানগঞ্জ আর ইসলামপুরের পুরো স্ট্রেচটাই রাস্তা বেশ কিছু জায়গায় ভাঙা ও পাথুরে। এগুলো পেরিয়ে শিলিগুড়ির কাছাকাছি গিয়ে রাস্তা আবার বেশ ভালো পেলাম। দুপুর 1:50 নাগাদ এলাম আজকের দিনের নবম টোলে, পশ্চিম মাটাতি টোল প্লাজা। আরও 100 টাকা দিয়ে বুঝতেই পারলাম যে টোল ওয়ালেট নেগেটিভে চলে যাবে, কারণ বাকি আছে আরও একটি টোল গেট।
যাই হোক, এবার জলপাইগুড়ির দিকে এগিয়ে চললাম সুন্দর চওড়া রাস্তা দিয়ে। দূরে তখন ছোট ছোট কিছু পাহাড়ও দেখা যাচ্ছে, ফলে গন্তব্যের কাছাকাছি যে আসছি সেটা প্রকৃতি জানান দিতে শুরু করেছে। দুপুর 2:30 জলপাইগুড়ির কাছে আমাদের আজকের যাত্রাপথের শেষ টোল, পানিকৌড়ি টোল প্লাজা। এখানে আরো 90 টাকা দিয়ে আমাদের টোল ট্যাক্সের দানের খাতা বন্ধ করে মন দিলাম প্রকৃতিকে উপভোগ করতে। রাস্তার দুদিক তখন ঘন সবুজে মোড়া। প্রকৃতির সবুজ গালিচা যেন বৃষ্টিতে ভিজে আরো সবুজ হয়ে উঠেছে। দুপুর 3টের কিছু পরে সিঙ্গিমারি বাইপাস হয়ে আমরা প্রবেশ করলাম লাটাগুড়ির জঙ্গল রেঞ্জে। চালসা যাওয়ার রাস্তার ওপরেই বাঁ হাতে পড়ল আমাদের আজকের ঠিকানা, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের লাটাগুড়ি ইকো ট্যুরিজম প্রপার্টি। সামনে বোর্ডে আপনারা দেখতে পাবেন মালবাজার এখান থেকে মাত্র 26 কিলোমিটার দূরে, আর চালসা 17 কিলোমিটার। ফলে যারা ট্রেনে আসবেন বলে ভাবছেন তারা মালবাজার স্টেশনে নামলে এই প্রপার্টিটা একদমই কাছে পড়বে, আর গাড়ির খরচও কিছুটা বাঁচবে। আচ্ছা, প্রপার্টিটার বিস্তারিত একটু পরেই জানাচ্ছি। আগে একটু রিওয়াইন্ড করে দেখে নিই আমাদের কলকাতা থেকে লাটাগুড়ি রোড ট্রিপের কিছু তথ্য। আমরা টোটাল কভার করলাম প্রায় 650 কিলোমিটারের কিছু কম। রেস্ট স্টপগুলো ছাড়া আমাদের সময় লেগেছে এক্স্যাক্টলি 12 ঘন্টা, যদিও এটা ট্রাফিক আর রাস্তার কন্ডিশনের উপর অনেকটাই নির্ভরশীল। ফুয়েল লেগেছে অ্যারাউন্ড 30 লিটার মতো। সেই হিসাবে মাইলেজ পেয়েছি 21 কিলোমিটার প্রতি লিটারের কিছু বেশি। হাইওয়েতে অ্যাভারেজে 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিড মেনটেন করার চেষ্টা করেছি। আর সব মিলিয়ে 10টা টোল বুথে আমাদের লেগেছে মোট 1045 টাকা। তাহলে এই রোড ট্রিপের প্রথম দিনে টোল আর ফুয়েল মিলিয়ে আমাদের খরচ হয়েছে 4200 টাকার মতো। এরকমই বিভিন্ন পাখির ডাকে একদম প্রকৃতির কোলে সাজানো বন দফতরের এই লাটাগুড়ি ইকো ট্যুরিজম প্রপার্টি। আবার ঠিক এনাদের গেট থেকে বেরোলেই আপনি পেয়ে যাবেন দোকান, বাজার, রেস্তোরাঁ, সব কিছুই। এমনকি জঙ্গল সাফারির যে স্টার্টিং পয়েন্ট সেটাও এই প্রপার্টি থেকে পায়ে হাঁটা দূরত্বে। আমরা জুলাইয়ের শেষের দিকে যখন গেছিলাম তখন সাফারি বন্ধ ছিল, তবে এখান থেকেই গরুমারা রেঞ্জের সাফারি বা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের মতো পয়েন্টগুলো চলে যাওয়া যায় সহজেই। ফরেস্ট ডিপার্টমেন্টের প্রপার্টি হওয়ায় ওনাদের বললেই ওনারা ব্যবস্থা করে দিতে পারেন। ওখানকার প্রত্যেকটা স্টাফের ব্যবহার অত্যন্ত অমায়িক এবং যখন যা দরকার সেটা ওনারা হাসি মুখে প্রোভাইড করার চেষ্টা করেন। এবার চলুন আপনাদের একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দিই। আমরা ছিলাম ওনাদের সুপার ডিলাক্স রুমে। ঢুকতেই একটা বড় আকারের বারান্দায় চেয়ার টেবিল আছে, এখানে বসেই সময় কাটানো যায় পাখিদের কলরব শুনতে শুনতে। এই ক্যাটাগরির ওনাদের 8টা রুম আছে, আমরা ছিলাম রুম নাম্বার 4-এ। ঢুকেই একটা পেন্টিং দিয়ে সাজানো একটা বড় ওয়ার্ড্রোব, দুটো কাঁচের টেবিল আর একটা বিশাল আকারের সোফা। এখানেই তো একজন অনায়াসে শুয়ে পড়তে পারেন, বসার জায়গার তো কোনো অভাবই হবে না। আর রুমের ওপরের দিকটা একদম কাঁচ দিয়ে ঘেরা, এতে করে বাইরের প্রকৃতির অনেকটা কাছে থাকা যায় ঘরের ভেতরে থেকেও। এই জিনিসটা একটা ইউনিক এসেন্স দিয়েছে ওনাদের প্রত্যেকটা রুমে। বাইরে বৃষ্টি পড়লে বা বিদ্যুৎ চমকালে আপনি ঘরে বসেই প্রকৃতির সেই খেলা উপভোগ করতে পারবেন। এছাড়াও ঘরে এসি তো থাকছেই, আছে একটা টিভি, একটা কিং সাইজের বেড। আমরা 3 জন বলে ওনারা একটা এক্সট্রা কটও প্রোভাইড করেছেন। এরপর ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটাও যথেষ্ট বড় আর পরিষ্কার। ওয়েস্টার্ন টয়লেট আছে, বেসিনের উপর একটা আয়না দিয়েছেন ওনারা। শাওয়ার আর গিজার তো আছেই, ফলে গরম জলের কোনো অসুবিধা হবে না।
ওই দেখুন, ওই ওপরে কাঁচের অংশ দিয়ে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল প্রকৃতির এক ছোট্ট সদস্যের। আমাদের বারান্দাতেই ঘুরে বেড়াচ্ছিল সে। আচ্ছা, রুমে বেসিক যা টয়লেট্রিজ কিট থাকে সেটাই ওনারা প্রোভাইড করেছেন। বডি লোশন, সাবান, শ্যাম্পু, ডেন্টাল কিট, চিরুনি ইত্যাদি। তাই এসবগুলো আপনারা বাড়ি থেকে কিছু না নিয়ে এলেও হবে। এনাদের খাবারের কোয়ালিটিও ছিল অত্যন্ত ভালো এবং অ্যাট আ ভেরি রিজনেবল প্রাইস। জানেন, আমি এনাদের ইনহাউস রেস্টুরেন্ট মেনুটা দিচ্ছি, আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। মানে এই কোয়ালিটির খাবার যে কোনো স্ট্যান্ডার্ড রেস্টুরেন্টে এই দামে হয়তো পাওয়া যায় না, অথবা গেলেও আমার জানা নেই। এই প্রপার্টিটাতে অনলাইন বুকিং করে আসতে হয়। WBFDCর যে ওয়েবসাইটটা আছে সেখান থেকেই বুকিং করতে পারবেন। আমি লিঙ্কটা নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিস আছে সল্টলেকে, সেখানে ফোন করলেও ওনারা বুকিং করতে সাহায্য করে দেবেন। আমি ওনাদের ফোন নাম্বারটাও নিচে দিয়ে রাখবো। এই প্রপার্টিটাতে মোট 10টা ঘর আছে। 8টা ঘর সুপার ডিলাক্স ক্যাটাগরির, যেটাতে আমরা ছিলাম। এটা রুম ট্যারিফ 3000 প্লাস GST। আর 2টো প্রিমিয়াম ক্যাটাগরির রুম আছে, কস্টিং 4000 প্লাস GST। এই রেটগুলো সবই ডাবল শেয়ারিংয়ের জন্য। এছাড়া একজন এক্সট্রা গেস্ট ওনারা অ্যালাউ করেন, তার জন্য মাত্র 300 টাকা এক্সট্রা কট চার্জেস। আমাদের প্রথম দিনে থাকার খরচ 3 জনের জন্য পড়েছিল সব মিলিয়ে 3700 টাকার মতো। এই ছিল আমার কলকাতা থেকে লাটাগুড়ি রোড ট্রিপের গল্প। প্রথম দিন প্রায় 650 কিলোমিটার গাড়ি চালিয়ে এক অপূর্ব সুন্দর রিসোর্টে এসে উঠলাম। খুব স্বাভাবিক কারণেই সেদিনটা আর কোথাও বেরোয়নি, শরীরটার একটু রেস্টের প্রয়োজন ছিল। আশা করি আপনারা যারা এই রোড ট্রিপটা করতে চাইছেন বা ডুয়ার্স অঞ্চলে থাকার জায়গার সন্ধান করছেন, তাদের জন্য কিছুটা তথ্য তুলে ধরতে পেরেছি। আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব যথাসম্ভব ইনফরমেশন প্রোভাইড করতে। আর হ্যাঁ, কোথাও যাবেন না যেন। এই তো ছিল সবে পাহাড়ের পাদদেশে পৌঁছানোর গল্প। এরপরে পাহাড়, জঙ্গল, এমনকি ক্ষেতের মধ্যে দিয়েও পথ চলতে হয়েছে। দেখা মিলল বৃষ্টি ভেজা পাহাড়ের সৌন্দর্যের সঙ্গে একটা সম্পূর্ণ অন্যরকম রূপের। আরও দেখলাম পাহাড়ে সদ্য তৈরি একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল। সেই সব নিয়ে আসছি খুব শীঘ্রই আমার ডুয়ার্স ট্রিপের আগামী পর্বগুলোতে। তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কোনো ইনফরমেশন দিয়ে কাজে লেগে থাকে, তাহলে লাইক বাটনটা প্রেস করে পাশে থাকতে অনুরোধ রইল। নিয়ে আসবো এরকম আরও অনেক রোড ট্রিপের গল্প। টিল দেন, ড্রাইভ সেফ অ্যান্ড স্টে টিউনড টু রোড ট্রিপস উইথ রক্তিম।